প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সামনেই তোমাদের পরীক্ষা, সে অনুযায়ী নিশ্চয়ই লেখাপড়া করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। অনলাইনের আমার ক্লাসগুলো তোমরা অনেকেই ফলো করেছো। যারা ফলো করো নাই, অলসতা করেছ, তারা অতি দ্রুত ক্লাসগুলো দেখে নাও এবং ইনকোর্সের প্রশ্নটি আরেকবার প্র্যাকটিস করে ফেলো। আমি বিবিএ চতুর্থ বর্ষের মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ তোমাদের সাথে আমি আছি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম। আজকের পাঠ চ্যাপ্টার 1, ওয়ার্কিং ক্যাপিটাল, কনসেপ্ট অ্যান্ড এস্টিমেশন। আমি গত ক্লাসে ছোট দুটো অঙ্ক করেছিলাম। আজ আরেকটি বড় অঙ্ক নিয়ে এসেছি, যেটার মার্কস নাকি 10 মার্কস থাকে। চলো তাহলে অঙ্কটি পড়ে নেই। অঙ্কটা পড়ার সাথে সাথে একটু ভালো করে বুঝে নিবে, খেয়াল করবে, ধ্যান দিয়ে শুনবে। দেখো এখানে কি বলেছে, এটা NU 2017-এ এসেছে। এ ফ্যাক্টরি প্রোডাকশন 84,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার, সেলস দ্যাম অ্যাট দ্য রেট অফ টাকা 50 পার ইউনিট। কস্ট স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যাজ ফলোয়েজ। অর্থাৎ বলছে যে ফ্যাক্টরি বছরে 84,000 ইউনিট উৎপাদন করে এবং সেটা বিক্রি করে 50 টাকা করে। আর নিচে কস্ট স্ট্রাকচার, ব্যয়ের কাঠামো দেওয়া আছে, হ্যাঁ, প্রোডাক্টটার। আচ্ছা, যেটা আমরা উৎপাদন করি আর কি, উৎপাদনের তোমার ব্যয় স্ট্রাকচার দেওয়া আছে। কি দেওয়া আছে? র মেটেরিয়ালস পার ইউনিট 55%। কার? এই 50 টাকার। বুঝতে পেরেছ? এই 50 টাকার 55% হলো র মেটেরিয়ালস পার ইউনিট, প্রতি ইউনিটের মূল্য, কাঁচা দ্রব্যের মূল্য 55%, 50 টাকার। এটা কিন্তু আমাদের পরে বের করতে হবে। ডাইরেক্ট লেবার 18%, এই 50 টাকার। ফ্যাক্টরি ওভারহেড কস্ট 17%, এই 50 টাকার। প্রফিট 10%, এই 50 টাকার। তারপরে তোমার টোটাল 100%, মানে হলো 50 টাকা। আচ্ছা, নিচে কতগুলো তথ্য দেওয়া আছে, এর যে অ্যাডিশনাল ইনফরমেশন, তোমার অতিরিক্ত তথ্য কি? র মেটেরিয়ালস ইকুইভ্যালেন্ট টু 1.5 months সাপ্লাই ইজ স্টোরেড ইন গোডাউন। বলছে যে র মেটেরিয়ালস মানে কি? কাঁচামাল। কাঁচামাল বলেছে যে তোমার 1.5 মাস সরবরাহের সমপরিমাণ গোডাউনে সংরক্ষিত থাকে। 1.5 মাসের, এক সমস্ত 2 ভাগের 1 মাস, অর্থাৎ 1.5 মান্থসের। সাপ্লাই মানে সরবরাহের। এগুলো আসলে কি ইংলিশ টু বেঙ্গলি হলে তোমার একটু খটোমটো লাগে। বেঙ্গলি টু বেঙ্গলি এক ধরনের, ইংলিশ টু ইংলিশ তোমার অর্থটা এক ধরনের। সোজা কথা হলো কাঁচামালটা 1.5 মাসের পরিমাণ গোডাউনে থাকে। তারপরে দ্য প্রোডাকশান প্রসেস টেক্স 15 days। প্রোডাকশান প্রসেস বলতে এখানে বুঝাইছে যে উৎপাদন, ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে না, সেটা 15 দিন থাকে। তারপরে তোমার ফিনিশড গুডস তোমার 15 দিন থাকে, মানে 15 দিন লাগে আর কি। আচ্ছা, সি ফিনিশড গুডস ইকুয়াল টু 1 month প্রোডাকশান আর ক্যারিড ইন স্টক। উৎপাদিত পণ্যটা 1 মাসের সমান উৎপাদিত পণ্য তোমার স্টকে থাকে 1 মাস। তারপরে ডি ডেটর্স গেট 1 month's ক্রেডিট। ডেটর্স মানে হলো প্রাপ্য হিসাব, অর্থাৎ দেনাদাররা তোমার 1 মাস সময় পায় দেনা পরিশোধের জন্য। ক্রেডিটর্স অ্যালাউ, আসলে হুবহু ইংলিশ টু বেঙ্গলি বললে ওটা শুনতে আসলে ভালো শোনায় না, তাই আমি আমার মতো করে বলছি। ক্রেডিটর্স অ্যালাউ টু মান্থস ক্রেডিট। বলছে যে
পাওনাদাররা আবার 2 মাসের সময় দেয় পরিশোধের জন্য। আচ্ছা, টাইম লেগ ইন পেমেন্ট। লেগ ইন পেমেন্ট মানে হলো পরিশোধে বিলম্ব। লেগ ইন অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 1 মান্থ। বলছে ওয়েজেস এবং ওভারহেড, এখানে ওয়েজেসটা হলো লেবার আর কি, হ্যাঁ। ওয়েজেস অ্যান্ড ওভারহেড তোমার পরিশোধে 1 মাস বিলম্ব হয়, অর্থাৎ 1 মাস সময় পাওয়া যায় আর কি, ঠিক আছে। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স ইজ টু বি মেনটেইনড অ্যাট 15% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, খেয়াল করো, নেট ওয়ার্কিং ক্যাপিটালের 15% ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স মেনটেন করতে হবে। তো আমরা কিন্তু এমনি জানি যে ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্সটা হলো তোমার কারেন্ট অ্যাসেট, কিন্তু যেহেতু এটা বলছে নেট ওয়ার্কিং ক্যাপিটালের 15%, তাহলে তো আমাকে প্রথমে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পর্যন্ত যেতে হবে, সেইটার 15% আমাকে ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে, ক্যাশ রাখতে হবে। তো আমরা যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালই এখানে বের করে দেওয়া নাই, সেই ক্ষেত্রে ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স আমরা কারেন্ট অ্যাসেটে প্রথমেই দিতে পারছি না। আমরা লাস্টের দিকে যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করে তারপরে তোমার ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স কত হবে সেইটা বের করব এবং সেটা অ্যাড করে নেট ওয়ার্কিং ক্যাপিটাল হবে। আচ্ছা, তারপরে আসো, এই বিষয়গুলো কিন্তু তোমরা বারবার করে শুনে নিবে, শুনে বুঝে নিবে। 25% অফ পারচেস আর ফর ক্যাশ। একটা জিনিস খেয়াল করো, পারচেস আমরা কি করছি, এই যে র মেটেরিয়ালসটাই তো পারচেস করছি। তো এই পারচেসটা বলছে 25% ক্যাশে হয়, তাহলে বাকিতে কত হয় 75%। এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে আমাদের ক্রেডিট পারচেস কত হবে 75%, বাট ডেটর্স কিন্তু পুরোটাই, অর্থাৎ পুরাটাই হবে। আমরা ফিনিশড গুডস যত টাকা আসবে ওইটা পুরোটাই হয়ে যাবে তোমার এই ডেটর্স। আচ্ছা, অর্থাৎ 100%ই ডেটর্স, বাট ক্রেডিটর্স 100% না, কেননা 25% ক্যাশে হয়ে থাকে। তাহলে রেস্ট অফ পার্সেন্টেজ অর্থাৎ 75% হবে তোমার ক্রেডিট পারচেস। তো এই গেল তোমার পুরোপুরি অঙ্কটার বাংলা। ড্র এ ফোরকাস্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যাক্টরি। কারখানাটার একটা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের আনুমানিক স্টেটমেন্ট আঁকতে বলছে আর কি, হ্যাঁ, সোজা কথা দেখাইতে বলছে। আচ্ছা, এবার আমরা সলিউশনে যাব। তবে সলিউশন করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। তা হলো, তোমরা জানো একটা কারখানা বা আমরা আসলে কি করতে যাচ্ছি এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। শোনো, একটি কারখানা বা ব্যবসায়ের তোমার কার্যকরী মূলধন হলো কারবারের ফুয়েল। ফুয়েল মানে কি? জ্বালানি। যেমন ধরো একটা গাড়ি তোমার পেট্রোল বা গ্যাস ছাড়া চলে না, তো তেমনি কার্যকরী মূলধন ছাড়া তোমার ব্যবসাটা কিন্তু চলবে না। তেমনি কার্যকরী মূলধন হলো তোমার ব্যবসাকে সচল রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো চলতি মূলধনের ঘাটতি হলে উৎপাদন বা ব্যবসায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তোমরা জানো চলতি মূলধনটা দিয়েই কিন্তু মাল ক্রয় করা হয়, সেগুলা উৎপাদন করা হয়, বিক্রয় করা হয়, দেনাদার তৈরি হয়, টাকা আদায় হয়, আবার কি করে পণ্য ক্রয় করে আবার উৎপাদন করে, এইভাবে কিন্তু একটা চক্রাকারে বিষয়টা চলতে থাকে। তো এই মূলধনটার যদি অভাব হয় তাহলে বুঝতেই পারছো কারবার থেমে যাবে। তো আমরা বলতে পারি যে একদিকে যেমন তোমার চলতি মূলধনটা যদি কম হয় বা ঘাটতি হয় তাহলে তোমার ব্যবসায়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, আবার অন্যদিকে কিন্তু অতিরিক্ত চলতি মূলধনও থাকা যাবে না। অতিরিক্ত চলতি মূলধন তো প্রয়োজন নাই, সেই টাকাটা পড়ে থাকবে, আর পড়ে থাকলে আমরা কি থেকে বঞ্চিত হই? সম্ভাব্য মুনাফা থেকে বঞ্চিত হই। তাহলে চলতি মূলধন কাম্য হওয়া উচিত। কাম্য বলতে কি বুঝাইছে? যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হওয়া উচিত।
এই চলতি মূলধন যখন তখন আমাদের নির্ণয়ের প্রয়োজন হতে পারে, তোমার বিভিন্ন কারণেই হতে পারে। চলতি মূলধনের উপর ব্যবসায়ের সার্বিক তোমার মুনাফাটা নির্ভর করে, অর্থাৎ চলতি মূলধনটা দক্ষতার সাথে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, কারণ বেশি হলে তোমাদের বলেছি মুনাফা থেকে বঞ্চিত হব, আবার কম হলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তো কাজেই যখন তখনই কারবার প্রতিষ্ঠান কি করতে পারে, তোমার এই চলতি মূলধনটা নির্ণয় করার প্রয়োজনীয়তা বোধ করতে পারে। আর তা কিভাবে নির্ণয় করব সেটাই আজকের গাণিতিক সমস্যায় তোমাদের দেখাবো। তোমরা এতক্ষণে দেখতে পেয়েছো এই যে প্রশ্নটা আমি তোমাদের পড়িয়েছি, হ্যাঁ, এখানে কি কোনো কারেন্ট অ্যাসেট অথবা কোনো কারেন্ট লাইবিলিটিস তোমার ডাইরেক্ট দেওয়া আছে? নাই। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে বের করি? ওয়ার্কিং ক্যাপিটাল তো তোমার চলতি সম্পদ থেকে চলতি দায়, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলেই তো ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়। তো এখানে কিন্তু আমাদের কোনো ডাইরেক্ট তোমার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস দেওয়া নাই। তো সেইগুলোর জন্য আমাকে এই কারেন্ট লাইবিলিটিস এবং অ্যাসেটের মূল্যগুলা বের করতে হবে। আর কিভাবে বের করব? এখানে 1 বছরের প্রোডাকশান দেওয়া আছে, আমরা এখানে কিন্তু দেখো সময়গুলি দেওয়া আছে সর্বনিম্ন 15 ডেজ, অর্থাৎ 0.5 মান্থস। তাহলে আমাকে আর সবগুলি কিন্তু মান্থলি বেসিস প্রায় দেওয়া আছে। তো আমাদেরকে কি করে ফেলতে হবে? প্রথমেই 1 মাসের এই যে প্রোডাকশানটা এখানে 12 মাসের দেওয়া আছে 1 বছরের, তাহলে আমাদের প্রথমেই বের করে ফেলতে হবে 1 মাসের কত দেওয়া আছে। তারপরে তোমার এই 1 ইউনিটের জন্য 1 ইউনিট উৎপাদনের জন্য কত ব্যয় হয় সেইটা বের করে ফেলতে হবে। সেমভাবে ওয়ার্ক ইন প্রোগ্রেসেও কত ব্যয় হয় সেইটা বের করতে হবে। তারপরে তোমার আরেকটা কথা তোমাদের অঙ্কে যাওয়ার আগে বলে রাখি, অঙ্কে গেলেও বলবো, সেটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেসটা হলো কিন্তু পুরোপুরি কি উৎপাদন না, কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো প্রক্রিয়ার মধ্যে আছে, তখনও চলমান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড ধরবো, এটা কিন্তু আমরা পুরোটা অর্থাৎ 18% এবং 70% ধরবো না। যদি এই ওয়ার্ক ইন প্রোগ্রেসে লেবার এবং ওভারহেড সম্পর্কে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা 15% নিব, অর্থাৎ 18%-এর অর্ধেক, 70%-এর অর্ধেক, ঠিক আছে? অর্থাৎ এখানে যে টাকাটা বেরোবে সেটার অর্ধেক নিয়ে আমরা কাজ করব। কেননা ওয়ার্ক ইন প্রোগ্রেসটা মানে হলো তখনও পণ্যটা পুরোপুরিভাবে তোমার উৎপাদন হয় না, সেই জন্য আমরা পুরো লেবার কস্ট এবং পুরো ফ্যাক্টরি কস্ট ধরবো না। তবে র মেটেরিয়ালস কিন্তু পুরোটাই ধরতে হবে, কারণ র মেটেরিয়ালস পুরোটা নিয়েই তো কাজটা শুরু হয়। আচ্ছা, তাহলে এবার চলো তোমার তারও আগে আরেকটা কথা বলি সলিউশনে যাওয়ার আগে, সেটা হলো তোমরা কিন্তু এই যে আমরা এখন যে স্টেটমেন্টটা করব সেই স্টেটমেন্টটার নাম হলো স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, আর এই যে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, এটার স্ট্রাকচার কিন্তু বইতে দেয়া আছে। এখানে সময় বেশি লাগবে বলে আমি দেই নাই। তোমরা তো আসলে নেট খরচ হয় তোমাদের যতটা সংক্ষিপ্ত করা যায়। আর যেহেতু তোমাদের পাশে বই আছে, স্ট্রাকচারটা সেখানে আছে, আমার অঙ্কের সাথে মিলিয়ে নিলেই হবে, ঠিক আছে? তো আমরা সলিউশনে যাব এখন। তো সলিউশনে যাওয়ার আগে প্রথমেই আমরা যে স্টেটমেন্টটা করব সেখানে যেই বিষয়গুলো আমাদের লিখতে হবে সেগুলোর আমার ওয়ার্কিংসগুলো অর্থাৎ নোটসগুলো আমরা প্রথমে করে ফেলবো। দেখো আমরা কিন্তু আগের অঙ্কেটা আরেকবার একটু যাই। এই যে দেখো আমাদের এখানে প্রথমে দেখো এই যে র মেটেরিয়াল পার ইউনিট বলছে 55%, লেবার 18%, ফ্যাক্টরি ওভারহেড 17%, কিন্তু বলে নাই যে কত টাকা। তো এই টাকাটা আগে আমাদের বের করে ফেলতে হবে না? কার উপর বেস করে? এই 50 টাকার উপর, সেলিং প্রাইসের উপর বেস করে এই তোমার কস্ট টাকা কত সেটা বের করে ফেলতে হবে। ফার্স্ট কাজই হলো আমার এটা বের করা। আচ্ছা, তাহলে চলো এবার এগুলো তো দেওয়াই আছে নোটস 1-এ, এটা আমাদের কিন্তু লিখতে হবে, দেওয়া থাকলেও আমাকে লিখতে হবে। অ্যানুয়াল প্রোডাকশান ক্যাপাসিটি 84,000 ইউনিটস, এটা আমাদের প্রশ্নে বলা আছে। এবার এটা আমাদের একটা কাজ যে যেহেতু আমাদের সবগুলো তোমার কনভার্সন পিরিয়ড মান্থলি
এবং মান্থলি এবং হাফ মান্থস আছে একটা। তাই আমরা কি করব, এটাকে প্রথমেই আমরা এই মান্থলি প্রোডাকশান কত সেইটা বের করে ফেলবো, কেননা আমাদেরকে মান্থলি প্রোডাকশান ওয়াইজ সবগুলো কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিসের তোমার অ্যামাউন্ট বের করতে হবে। তো আমরা কি করলাম, বছরে যদি 84,000 ইউনিট হয়, তো 12 মাসে 1 বছর তোমরা জানো, তো 12 দিয়ে তোমার এই 84,000কে ভাগ দিতে হবে, তাহলে 7,000 ইউনিটস হলো পার মান্থ। এই যে দেখো মান্থলি প্রোডাকশান, অর্থাৎ 1 মাসে 7,000 ইউনিট হয়। আচ্ছা, তিনে হলো তোমার এই যে কস্ট পার ইউনিট বের করে ফেলবো। এখন ওই যে তোমাকে একটু আগে দেখালাম না যে আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল কিন্তু প্রাইসটা দেওয়া ছিল না। তো আমরা এখন এই যে 55% কার, 50 টাকার, 50 টাকা কিসের, ওই যে সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং কস্ট তোমার 50 টাকা করে, তো 50 টাকার 55% কাঠামোতে দেওয়া আছে। আমি আবারও একটু তোমাদের ব্যাকে যাই বারবার বোঝানোর জন্য। এই যে দেখো, এই যে এখন আমি যেটা বের করতে যাচ্ছি, র মেটেরিয়ালস পার ইউনিট 55%, বাট এখানে তোমার টাকাটা বের করে দেওয়া নাই, আমরা কিন্তু টাকাটা বের করছি। কার 55%? এই যে এই 50 টাকার, এই 50 টাকার, আমি বারবার কিন্তু তোমাদের বুঝিয়ে বলছি, এই 50 টাকার 55%, এই 50 টাকার 18%, এই 50 টাকার 17%। ওকে, এবার চলো আমরা তোমার প্রাইসটা বের করে ফেললাম। এই যে দেখছো, এই পার্সেন্টেজ বের করলে এই জিনিসটা আসছে। তাহলে টোটাল কস্ট, এই যে দেখো কস্ট পার ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের তোমার মূল্য হলো উৎপাদন কস্ট পার ইউনিট, উৎপাদন মূল্য হলো 45 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কস্ট পার মান্থস ফর 7,000 ইউনিটস, অর্থাৎ এইখানে বাইর করছি হলো তোমার 1 ইউনিটের মূল্য কত, 45 টাকা, এবং র মেটেরিয়ালস কত তোমার পার ইউনিটে হইলো 27 টাকা 5 পয়সা 50 পয়সা, আবার লেবার হইলো পার ইউনিটে 9 টাকা, ওভারহেড হইলো পার ইউনিটে 8.5 টাকা। তো এইখানে এখন আমরা কি করব, পার মান্থসে উৎপাদন হয় 7,000 ইউনিটস। কেন পার মান্থস? কারণ আমাদের কনভার্সন পিরিয়ডগুলো সব মান্থলি বেস দেওয়া আছে, সেই জন্য আমরা পার মান্থের কস্ট বের করে ফেলতেছি। আর পার মান্থসের কস্ট যদি বের করি, তারপরে 2 মান্থস বলো, 5 মান্থস বলো, হাফ মান্থস বলো, যাই বলো না কেন, আমরা কি করতে পারবো, তোমার সেটা সেই অ্যামাউন্টগুলো আমরা ক্যালকুলেশন করতে সহজ হবে। আচ্ছা, এবার আসো 7,000 ইউনিটের কস্ট কত সেটা বের করব। 7,000, কারণ আমাদের যেমন ধরো বলেছিলাম যে আমাদের গোডাউনে কাঁচামাল পড়ে থাকে এই তোমার কত পরিমাণ, 1.5 মাসের সমপরিমাণ। তো আমরা পার মান্থে যদি 7,000 হয়, তাহলে 1.5 মাসে কত, তো সেটাই র মেটেরিয়ালসের ইউনিট এখানে যে বেরোবে সেটাকে আমরা যদি তোমার ওই মান্থ দিয়ে গুণ দিই, তাহলে আমরা স্টেটমেন্ট রিকোয়ারমেন্টস, অর্থাৎ ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসের যে স্টেটমেন্ট আমরা এখন রেডি করব, সেখানে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা কস্ট পার মান্থসটা বের করে ফেলি। দেখো, এই যে র মেটেরিয়ালস 7,000 ইউনিটস পার মান্থসে, আর প্রাইসটা কত, এই যে দেখো 27.5। তো এটা দ্বারা গুণ করলে 7,000 ইউনিটের ভ্যালুটা তোমার অ্যামাউন্টটা বেরিয়ে যাচ্ছে 1,92,500। সেম লেবারকেও 7,000 ইউনিটের, কিন্তু হ্যাঁ 7,000 ইউনিটের কস্ট বের করতেছি আমরা, এবং 7,000 ইউনিট কিন্তু পার মান্থে, প্রত্যেক মাসে হয় উৎপাদন। তো লেবার হলো 63,000, ওভারহেড হলো 59,500। এটা কি বের করলাম, 7,000 ইউনিটের প্রাইস বের করলাম। তো 7,000 ইউনিটের টোটাল প্রাইস কত, 3,15,000। এটা কিন্তু তোমার বুঝতে হবে যে এটা হলো পণ্যটা উৎপাদন করতে, অর্থাৎ 7,000 ইউনিট একদম উৎপাদন হয়ে গেছে, অর্থাৎ ফিনিশড গুডসের যে ভ্যালু সেটা, ঠিক আছে, উৎপাদন হয়ে গেছে। 7,000 ইউনিট উৎপাদন হলে সেইটার কস্ট প্রাইস পড়েছে 3,15,000। কীভাবে বের করেছি, 7,000 ইউনিটসকে পার ইউনিট দ্বারা গুণ করেছি। র মেটেরিয়ালস পার ইউনিট 27.5 গুণ করার পর এটা বেরিয়েছে, লেবার বেরিয়েছে 63,000, ওভারহেড বেরিয়েছে এত, তাহলে টোটাল খরচ হয়েছে 7,000 ইউনিটে 3,15,000। এটা কিন্তু ফিনিশড গুডসের ভ্যালু বেরিয়েছে। আচ্ছা,
তারপরে আসো ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো কি, প্রক্রিয়ায় আছে, প্রক্রিয়ায় থাকলে সেটার কষ্ট কত, সেটা সবসময় প্রক্রিয়ায় থাকে। এই এখন যেটা আমি দেখাবো সেই ইয়েটা, পরিমাণটা, ঠিক আছে। এবং কত মাস থাকে, কত সময় থাকে, সেটা তোমাদেরকে পরবর্তী স্টেটমেন্টে দেখাবো। তো ওয়ার্ক ইন প্রোগ্রেসের কস্টটা দেখাই আগে। প্রথমে কস্ট কীভাবে বের করি আমরা, ম্যাটেরিয়ালস, ওভারহেড, লেবার, ওভারহেড, এই তিনটা যোগ করে তবেই তো কস্টটা বের হবে। কিন্তু আমি তোমাদের যখন প্রশ্নটা বুঝাচ্ছিলাম তখন কিন্তু বলেছি ওয়ার্ক ইন প্রোগ্রেসে যখন কস্ট বের করব র মেটেরিয়ালস 100% আসবে, বাট লেবার অ্যান্ড এই যে লেবার কস্ট অ্যান্ড ওভারহেড কস্ট ওয়ার্ক ইন প্রোগ্রেসে 100% অর্থাৎ 9 টাকা 8.5 টাকা আসবে না। কত আসবে? 50% আসবে। কেন 50% আসবে? কারণ এটা তখনও পুরোপুরি ফিনিশড হয় নাই, কাজটা চলছিল। আচ্ছা, সেই অবস্থায় বলতেই পারো তোমরা যে 50% কেন অন্য কোনো পার্সেন্টেজ নয়। যেহেতু কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে না, তাই আমরা অ্যাভারেজে 50% ধরে থাকি, এটাই সিস্টেম। আর যদি ওয়ার্ক ইন প্রোগ্রেসের লেবার এবং ওভারহেড কত ধরবে সেই সম্পর্কে ম্যাথসে যদি কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ বলা থাকে বা অ্যামাউন্ট বলা থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। আচ্ছা, চলো এবার আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসের কস্ট বের করি। ম্যাটেরিয়ালস বলছি 100%, 1,92,500, আর লেবার বলছি 50%। তো 50% মানে কি? অর্ধেক, 63,000-এর অর্ধেক হলো 31,500। আবার 59,500-এর অর্ধেক হলো 29,750, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু বেরোলো হলো 2,53,000 তোমার 750, ঠিক আছে। এখন আমরা কি করব? স্টেটমেন্টে চলে যাব। স্টেটমেন্টে গিয়ে আমরা কি করব? স্টেটমেন্টে গিয়ে কোনটা কত সময় কনভার্সন পিরিয়ড দ্বারা আমরা গুণ করব, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা কিসের স্টেটমেন্ট করছি একটু বুঝো। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের স্টেটমেন্ট করছি, অর্থাৎ আমরা এখন ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করব। আর ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হলে আমরা কি করি? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করি। তো আমাদের কারেন্ট অ্যাসেটগুলো একটাও কিন্তু অ্যামাউন্টগুলো বের করে দেওয়া ছিল না প্রশ্নে, তোমরা জানো। তো আমরা এখন অ্যামাউন্টগুলো বের করব। আমরা এতদিন যে অঙ্ক করেছি সেখানে কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি, শুধু ইনভেন্টরিটাই, অর্থাৎ একটা অ্যামাউন্ট লিখে দিয়েছি, সেটাই মনে করো ফিনিশড গুডস হিসাবে বা তোমার এটাকে কি বলে, ক্লোজিং ইনভেন্টরিজ হিসাবে আমরা একটা অ্যামাউন্ট লিখে দিয়েছি। বাট এখানে তোমার দেখা যাচ্ছে যে তিনটা ধাপে থাকতে পারে। প্রথমত র মেটেরিয়ালস তোমার, তারপরে হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপরে হলো ফিনিশড গুডস। এই ইনভেন্টরিটা 3 ভাবে থাকে। তোমরা নিজেরাই একটু চেষ্টা করলে বুঝতে পারবা। যখন একটা কারখানায় পণ্য উৎপাদন হয়, প্রথমেই কি তোমার পুরোটা কি তোমার সারাক্ষণ একবারে কি উৎপাদন করে কারখানাটা বসে থাকে? না, তোমার কিছু কাঁচামাল গোডাউনে সংরক্ষণ করে রাখে, কিছু কাঁচামাল তোমার প্রক্রিয়াজাত, অর্থাৎ তোমার পণ্যটা উৎপাদনে চলতে থাকে তখনও কারখানায়, সেটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে। তারপরে তোমার কিছু তোমার পণ্য পুরোপুরি উৎপাদন হয়ে যায়, সেটাকে ফিনিশড গুডস বলে, ঠিক আছে। তো ইনভেন্টরিজটাকে আমরা তিনটি ধাপে পাচ্ছি। র মেটেরিয়ালসে পাচ্ছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে পাচ্ছি, ফিনিশড গুডসে পাচ্ছি, ঠিক আছে। তো র মেটেরিয়ালসের অ্যামাউন্টটা এখন আমরা বের করব। বলছে যে র মেটেরিয়ালস আমরা কত পেয়েছিলাম, আবারও কি একটু পিছনে যেতে হয় না? তোমার এই যে দেখো, র মেটেরিয়ালস আমরা পেয়েছিলাম প্রত্যেক মাসে কত? 7,000 ইউনিট হয়। আর কেন আমরা প্রত্যেক মাসে? কারণ এখন আমাদের কনভার্সন পিরিয়ড দিয়ে গুণ দিব, তো তাই আমরা মান্থলি বেসিস বের করে ফেলছিলাম। তাহলে এক মাসে 7,000 ইউনিটের প্রায় ছিল 1,92,500। তাহলে আমরা এখন কি করব? এই যে দেখো, র মেটেরিয়ালসের প্রাইস আমরা অ্যামাউন্ট আমরা বের করেছিলাম 7,000 ইউনিটস, অর্থাৎ এক মাসের 7,000 ইউনিটসের ভ্যালু প্রাইস ছিল বা মূল্য, অ্যামাউন্ট ছিল। এক মাসে 7,000 ইউনিট উৎপাদন করে, 7,000 ইউনিটের 27.5 টাকা দেওয়া পার ইউনিটের তোমার কস্ট ছিল।
7,000 ইউনিটকে তোমার 27.5 টাকা দিয়ে গুণ দেওয়ার পরে তোমার 1,92,500 টাকা হয়েছে। আর এটা কি করে 1.5 মাস তোমার গোডাউনে পড়ে থাকে, তাহলে এটার ভ্যালুটা কত? সমপরিমাণ, 1.5 মাসের সমপরিমাণ পণ্য তোমার সাপ্লাই, আমরা যেই 1.5 মাসে যেই সাপ্লাইটা আমরা দিতাম, সরবরাহটা আমরা করতাম, সেইটা কি করে গোডাউনে পড়ে থাকে 1.5 মাস। তাহলে এটার অ্যামাউন্ট কত? এটার অ্যামাউন্ট হলো এই যে কনভার্সন পিরিয়ড, অর্থাৎ 1.5 মান্থস, এটা দিয়ে গুণ দেওয়ার পরে আমার এত টাকার পণ্য অর্থাৎ কারেন্ট অ্যাসেট র মেটেরিয়ালস আমার এত টাকার পড়ে থাকে গোডাউনে। আচ্ছা, এটা বের করলাম হলো র মেটেরিয়ালস, ইনভেন্টরির একটা ধাপ। আর তার দ্বিতীয় হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসটাও সেমভাবে তোমার 0.5 মান্থস মানে হলো 15 দিন পরে থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায়। হ্যাঁ, ফিনিশড না, কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় 15 দিন পরে থাকে। তো সেটা তোমার গুণ করার পরে এটা কোথায় পেয়েছি? ওই যে তোমার ওয়ার্ক ইন প্রোগ্রেসের কস্ট বের করেছি সেখানে পেয়েছি। তোমার নোট দেওয়া আছে, আমি আর বারবার ব্যাকে যেয়ে তোমার টাইম পাস করব না। 0.5 দিয়ে তোমরা দেখে নিও। এটাকে গুণ করলাম কেন? কারণ 15 দিন ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় তোমার পণ্যগুলো থাকে। তাহলে এই ভ্যালুটাকে তোমার টাইম দিয়ে গুণ করার পরে আমার এই অ্যামাউন্টটা পাওয়া গেল। তারপরে আসো ফিনিশড গুডস। ফিনিশড গুডসটা তোমার 3,15,000 টাকা, এটা আমি তোমাদের দেখিয়েছি। পার মান্থস তোমার কস্ট 7,000 ইউনিটের কস্ট, অর্থাৎ 1 মাসে যেই পণ্যটা উৎপাদন হয় তার কস্ট হলো 3,15,000, এবং সেটা আবার গোডাউনে পড়ে থাকে বিক্রয়ের আগে 1 মাস। তাহলে এটাও তো কারেন্ট, তাই না? 3 অবস্থায় ইনভেন্টরিটা পড়ে থাকে গোডাউনে বা ওয়ার্ক ইন প্রোগ্রেসে, এই টাকাগুলো। ঠিক আছে, 3,15,000। আচ্ছা, এবার হলো ইনভেন্টরি দেখালাম তোমাকে। তারপরে ইনভেন্টরির সাথে আমার কারেন্ট অ্যাসেট কী আছে? আমার পুরো অঙ্কের মধ্যে দেখেছি ডেটর্স আছে। তো ডেটর্স কোনটা? এই যে ফিনিশড গুডস, এটাই তো আমরা বিক্রয় করব, 3,15,000-এই তো বিক্রয় করব। তো ডেটর্সও আমার এটাই 3,15,000-ই পুরোটা। তো এটা কত মাস আমার ডেটর্সের টাকা দিয়ে পড়ে থাকে? 1 মাসের তোমার ডেটর্স, এই যে 1 মাসের সমপরিমাণ, অর্থাৎ 1 মাস পরে আমরা টাকাটা পাই। কোনটা? এটা যে বিক্রয় করলে এটা তোমার 1 মাস পরে পাবো টাকাটা। তো এই টাকাই 3,15,000-ই। আচ্ছা, এখন আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, বাট আমরা এখানে এটা লিখতে পারছি না। কেন লিখতে পারছি না? কারণ ওখানে একটা প্যাচ আছে। প্যাচটা কি? প্যাচটা হলো বলেছে যে তুমি ক্যাশ আর ব্যাংক ব্যালেন্সটা মেনটেন করবা নেট ওয়ার্কিং ক্যাপিটালের 15%। তো আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল আমি বের করি নাই, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমি কিভাবে বের করব? তাহলে আমার কাজ হলো কি, আমরা ক্যাশটা এখন এখানে লিখব না, না লিখে পরবর্তীতে আমরা ক্যাশটা বের করব, ওয়ার্কিং ক্যাপিটাল করে বের করে তারপর আমরা ক্যাশ বের করব, এবং এটা আমরা লাস্টে লিখব। বুঝছো কেন আমরা লিখতেছি? কারণ নেট ওয়ার্কিং ক্যাপিটালের 15% মেনটেন করতে বলেছে। তো আমার তো ওয়ার্কিং ক্যাপিটালে এখনও বের করা নাই, আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমরা ক্যাশটা কীভাবে বের করব? পারছি না, তাই আমরা ক্যাশটা লাস্টে অ্যাড করব। ওকে, এবার আমরা টোটাল কারেন্ট অ্যাসেট বের করে ফেললাম 10,45,625। এবার কারেন্ট লাইবিলিটিস বের করি। লাইবিলিটিসের প্রথমেই কি আমরা তোমার ক্রেডিটর্স কি কত? ক্রেডিটর্স হলো তোমার আমরা র মেটেরিয়ালসটাই তো পণ্য যে উৎপাদন করার জন্য আমরা যেই র মেটেরিয়ালস কাঁচামালই তো ক্রয় করি নাকি? তো কাঁচামালটা আমরা ক্রয় করেছিলাম, আমি তোমাদের দেখিয়েছি। কাঁচামালের মূল্য ছিল 1,92,500। আর ক্রেডিটর্স অর্থাৎ আমরা পাওনাটা পরিশোধ করার জন্য 2 মাস সময় পাই। ঠিক আছে, কিন্তু 1,92,500 হলো 100%, বাট 100% ক্রেডিট না, যে 100%-এর 25% হলো তোমার ক্যাশে নগদে ক্রয় করা হয়েছিল। এটা তোমাদের প্রশ্নে বলা আছে সব শেষে দেখবা, 25% নগদে। তাহলে এই 25% চলে গেলে আর কত থাকে? 75%। কার? এই 1,92,500 75%
যত হবে সেটা হবে ক্রেডিটর্স, এবং সেটা পরিশোধ করার জন্য আমরা 2 মাস সময় পাই। তাহলে এটা হলো আমাদের কারেন্ট লাইবিলিটিস। ক্রেডিটর্স হলো 2,88,750। তারপরে আসো, ওই যে আমরা লেবারের জন্য বিলম্ব সময় পাই 1 মাস, তো লেবার কস্ট কত ছিল? 63,000, পুরাই লিখে দিলাম। তারপরে আবার তোমার ওভারহেডের জন্য আমরা 1 মাস বিলম্ব করতে পারি, মানে 1 মাস বকেয়া থাকে, তারপর পরিশোধ করি। তো সেইটার ভ্যালুটাও আমরা বের করেছিলাম 59,500। তো আমরা এখন টোটাল করে ফেললাম। টোটাল করলে 4,11,250। এখন আমরা কি করব? ওয়ার্কিং ক্যাপিটাল বের করে ফেলবো। কিভাবে বের করব? টোটাল কারেন্ট অ্যাসেট এইটা থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস এটা মাইনাস করব, করলেই আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে যাবে, এ মাইনাস বি। এই যে এটা হলো এ কত পেয়েছি? এইটা পেয়েছি। এটা হলো বি কত পেয়েছি? এটা পেয়েছি। এ থেকে এটা মাইনাস করছি, তাহলে আমাদের এখানে 6,34,375 আমরা পেলাম। এখন আসো, আমাদের একটা জিনিস বাদ পড়ে আছে, সেটা হলো আমরা এখানে কিন্তু ক্যাশ এট ব্যাংকটা লিখতে পারিনি। এটা আমরা এখানে লিখব, কেননা আমাদের ক্যাশ এট ব্যাংক দেওয়া ছিল না। আমাদের বলেছে নেটওয়ার্কিং ক্যাপিটালের, তোমার নেটওয়ার্কিং ক্যাপিটাল এটাই হয়ে যেত যদি আমরা এখানে ক্যাশ এট ব্যাংকটা লিখতে পারতাম। যেহেতু আমরা লিখতে পারি নাই, তাই এটা তোমার নেটওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে না। তাহলে আমরা নেটওয়ার্কিং ক্যাপিটালের 15%, অর্থাৎ এইটার তোমার এইটা নেটওয়ার্কিং ক্যাপিটাল এখন ওই টাকাটা ধরার পর, অর্থাৎ ক্যাশ এট ব্যাংক ধরার পরে যেটা বেরোবে সেইটা হবে নেটওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা যদি এখানে এখন তোমার ক্যাশ এট ব্যাংক যদি 15% লিখি, তাহলে এখানে কয় পার্সেন্ট বেরোবে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল 85% বেরোবে, নয়? কারণ 100% থেকে 15% তো এখানে আমাকে লিখতে হবে। তাহলে আর বাকি নেটওয়ার্কিং ক্যাপিটাল হলো তোমার 85%, তাই না? কোনটা? এই যে এইটা হলো 85%। কারণ 100% কখন হবে? নেটওয়ার্কিং ক্যাপিটাল 100% কখন হবে? তোমার ওয়ার্কিং ক্যাপিটাল যত আছে এটার সাথে তোমার ক্যাশ 15% যোগ করব। ওয়ার্কিং ক্যাপিটাল যত আছে এটার সাথে ক্যাশ 15% যোগ করব, করার পর 100%, অর্থাৎ নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের হবে। তো আমরা এইখানে তোমার নেটওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু এখনও বের করি নাই, বলছে ক্যাশ যোগ করার পরে নেটওয়ার্কিং ক্যাপিটাল বেরোবে, অর্থাৎ 100% হবে। তাহলে আমার ক্যাশ যদি 15% হয়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা এখানে নেটওয়ার্কিং ক্যাপিটাল না, ওয়ার্কিং ক্যাপিটালটা এখানে কত পার্সেন্ট আছে বোঝা যাচ্ছে? 15% যদি ক্যাশ হয়, এই যে এখন আমি লিখব ক্যাশ 15%, তাহলে ক্যাশ 15% এবং এইখানে যা আছে তা যোগ করে এখানে 100% নেটওয়ার্কিং ক্যাপিটাল বের হবে। তাহলে আমরা কি বুঝতে পারি না যে 100% থেকে 15% ক্যাশ যদি হয়, তাহলে বাকি ওয়ার্কিং ক্যাপিটালসটা, অর্থাৎ এখানে যেটা বেরিয়েছে সেটা 85%, অর্থাৎ 100 থেকে 15% মাইনাস করলে 85% থাকে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালসটা হলো 85% আছে এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখন এইটাকে বেস করে আমরা কিন্তু নেটওয়ার্কিং ক্যাপিটাল অর ক্যাশ এট ব্যাংকটা বের করতে পারছি। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের 85 15%ই হবে তোমার এই ব্যাংক অর ক্যাশ ব্যালেন্স। কেন? কারণ নেটওয়ার্কিং ক্যাপিটাল আমাদের দেওয়া নাই, বাট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের দেওয়া আছে। ওয়ার্কিং ক্যাপিটাল নেট নয়, পুরোটা নয়, 15% ক্যাশ যোগ করার পরে তোমার এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যোগ হয়ে তবে 100% নেটওয়ার্কিং ক্যাপিটাল হবে। তো আমরা যদি 15% ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ধরি কিছু একটা, তাহলে আর কত পার্সেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল এখানে আছে চিন্তা করতে পারবো? 85%। কেননা 15% যদি এখানে ক্যাশ হয়, তো বাকিটা 85%, 100 থেকে 15 মাইনাস করলে 85। তো আমরা যেহেতু 85% দেওয়া আছে, তাহলে 15% আমরা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারি। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, দেখো এই যে আমরা কি করলাম, এই যে এই ওয়ার্কিং ক্যাপিটাল 6,34,375-এর 85 ভাগের 15% বের করে ফেললাম ক্যাশ এট ব্যাংক এত।
তাহলে এই দুটো যোগ করলে এখন আমার নেটওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে গেল, দেখছো? আবার তোমরা প্রুফ করার জন্য এটার 100% বের করলে দেখবা যে এইটাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা মনে রাখবে, এখন আমি যে কয়েকটা ক্লাস নিব, অর্থাৎ 2টা পারি 3টা পারি, এখন যে কয়েকটা ক্লাস 25 তারিখের আগে নিব, এই সবগুলি ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে তোমার আমি প্রশ্ন ইয়েতে দিব, তোমার টেস্টে কিন্তু দিব, এটা তোমরা মাথায় রাখবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা রইল। আর তোমরা জানো আমাদেরকে কোভিড-19 তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা যখন যা কিছুই করি না কেন, আমাদের সকল কাজের সাথে একটা অপরিহার্য কার্য হয়ে গেল এখন কোভিড-19। যেমন আমাদের তাড়া করে ফিরছে, আমরাও তাদেরকে বিপরীতমুখী তাড়া করব, অর্থাৎ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং যেভাবে নিরাপদ থাকতে পারি সেভাবেই আমরা থাকব। থ্যাঙ্কস।